আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন। এবং আপনারা এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকের ভিডিওটা সরাসরি আসলে বিএনপি বা তারেক রহমানের জন্যই। এনসিপির যেসব পান্ডাগুলো আছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, অমুক তমুক, হাজার কোটি টাকা দুর্নীতি করছে, এদের বিরুদ্ধে অতি সত্বর পারলে আগামী 72 ঘন্টার ভিতরে দুদককে চালু করেন এদের ধরতে। দেখবেন যে আপনার পথের কাটা অনেক শেষ হয়ে গেছে। কারণ দুদক যদি একবার ধরা শুরু করে, আপনাকে একটা কথা স্মরণ করে দিই, সেই 2001-11-এর কথা, 7-8-এর পরে রাস্তায় রাস্তায় টাকা ফেলে গিয়েছিল দুর্নীতিবাজরা, মনে আছে ভাই? আপনার দলেরই ছিল ম্যাক্সিমাম, 90% আপনার দলের, 10% সব দলের, কিন্তু ছিল। এখন যদি দুদক দিয়ে সেম একটা কাজ করাইতে পারেন 15 দিনের ভিতরে, আপনি দেখবেন যে এই যে দুর্নীতিবাজ যেগুলো কাউ কাউ করতে সব ভাগবে। যারা গত বছর কোটি টাকার ইফতার করাইয়াছিল, ধরেন এএনসিপি রে ধরেন কিভাবে ওই যে এত বিশাল সুবিশাল অফিস কিভাবে করেছে, কে সেই অফিস দিয়ে তাদের ধরেন, এদের অনেক কিছু বাইরে যাবে। ডিসি, এসপি, এদের তালিকা কিছু দিয়েছি, এখনো কিছু আছে, আপনার যদি প্রয়োজন পড়ে আমি আরো দিব। কিন্তু জামাত ঠেকান, জামাত না ঠেকাইতে পারলে হবে না। আর জামাত ঠেকানোর জন্য এখন আপনার দলের নেতাকর্মীরা আসলে সবাই বুঝে কিনা তাও জানি না, নাও বুঝতে পারে, জিদও থাকতে পারে যে 17 বছর আমরা, কিন্তু সবাই শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। টুকটাক কিছু কিছু জায়গায় যে একদম হয় নাই মারামারি তা না, আওয়ামী লীগের সাথে হয়েছে, কিন্তু সবাই শান্তিপূর্ণ অবস্থানে একটা ছিল। সবাই যার যার ব্যবসা বাণিজ্য করছে, অন্তত চলছে। এখন জামাত ঠেকাইতে হলে আর এনসিপি ঠেকাইতে হলে আপনার একার দ্বারা, আপনার এই পার্টির দ্বারা সম্ভব হবে না। সুতরাং আমাদেরকেও মাঠে আসতে হবে, আমরাও মাঠে নামবো। আমাদের শত্রু আপনারা না, আমরা আপনাদের পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বী, কিন্তু আপনারা আর আমাদের কমন শত্রু হচ্ছে যে জামাত ইসলাম এবং এনসিপি। একটা কথাই মনে রাখেন, শত্রুর শত্রু বন্ধু হয়ে যায়। আমাদের দুইজনেরই কমন শত্রু এইটা। আর আমাদের দুইজনেরই কমন প্রবলেম এই এনসিপি পান্ডাদের জুলাই সনদ। সনদ তো কয় না, হেরা হেরা হলো সনদ, মানে ইসলামিক ভাবধারা। এই জুলাই সনদ, আপনি জুলাই সনদ করবেন না, আপনি 31 দফা করেন, সংবিধান সংশোধন করে 31 দফার উপর আপনি দেশ চালান, আমার কোনো প্রবলেম নাই। মাগার এই কোনো সনদ মনদ না। সুতরাং আমরাও এসে যাব। তো আপনার প্রথম যে কাজটা বললাম সেটা হচ্ছে যে এম্বাসিগুলো থেকে এই জামাতি বেসটাকে পুরাটা পুরাটা, আপনি মনে করেন না যে একজন অমুক আমার বিএনপি, অমুক আমার, না না না, ওই চিন্তা এখন আর করেন না। আগে একবার সরাইয়া তারপরে যাইয়া দেখেন ফুল বেস, বেস টু বেস। ইন্ডিয়া থেকে তো প্রথম সরাবেন, যদি ইন্ডিয়া থেকে না সরান, এই যে আপনি যা চিন্তা করছেন যে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক করবেন অমুক তমুক, সব বাগড়া বাজাবে তারা, তারা বাগড়া বাজাইতে ওস্তাদ। সুতরাং এদের প্রতিহত করতে হইলে পেটে লাথি মারেন, যখন পেটে ভাত থাকবে না, জামাত ইসলাম আর থাকবে না। নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনের পরদিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের 26টি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলে দোয়া মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো ও স্লোগান দিয়েছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের এমন তৎপরতা দেখে জামাত ইসলামী চুপ থাকলেও এনসিপি বলছে বিএনপির গ্রিন সিগন্যাল থাকায় মাঠে নামছে আওয়ামী লীগ। প্রশ্ন হলো, সরকারি দল বিএনপি কি ভাবছে? কিছু জায়গায় আওয়ামী লীগের তৎপরতা স্থানীয় ছাত্রদল ও বৈষম্য বিরোধীদের বাধার মুখে পড়লেও কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি। আবার আওয়ামী লীগের দুজন সাবেক এমপি সহ বেশ কয়েকজন নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপির একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দিকে আনার জন্য মাঠ পর্যায়ে অনানুষ্ঠানিক সহনশীলতার একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন সামনে স্থানীয় সরকার নির্বাচনের আগে বিএনপিকে আওয়ামী লীগের ব্যাপারে একটি সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে, সে ইঙ্গিত দিয়ে রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার জামায়াত ইসলামের একটি অংশ মনে করে, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে না গিয়ে কৌশলগত অবস্থান নিতে চায়। প্রশ্ন হলো, নির্বাহী আদেশে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়ে গেছে, সেটি কোন প্রক্রিয়ায় তুলে নেবে সরকার? সরকার একটি সূত্র বলছে, এক্ষেত্রে 3টি বিকল্পের কথা ভাবছে সরকার। 3টির মধ্যে দ্বিতীয় বিকল্পের পথে হাঁটলে মার্চের শেষ দিকে স্বয়ংক্রিয়ভাবে
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে যেতে পারে। এই বিকল্পগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে আইন মন্ত্রণালয়। আবার মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অবস্থান ও দলটি নিষেধাজ্ঞা তুলে দিলে এর প্রভাব কি হতে পারে তা নিয়ে রিপোর্ট তৈরি করতে কাজ করছে দুটি গোয়েন্দা সংস্থা। নির্বাচনের পরদিন 13 ফেব্রুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপর পটুয়াখালীর দশমিনা, বরগুনার বেতাগী, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, বগুড়া, পঞ্চগড়, হবিগঞ্জ, খুলনা, রাজবাড়ী, ফরিদপুর, চট্টগ্রাম, কুড়িগ্রাম, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, সিলেট এবং দিনাজপুরের পার্বতীপুর সহ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা গেছে। এসব জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয় তালা ভেঙে ভিতরে প্রবেশ, জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে এসব কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবশেষ ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল পর্যায়ে এ ধরনের উপস্থিতি কেবল সাংগঠনিক বার্তা নয়, বরং জাতীয় রাজনীতিতে পুনরায় জায়গা করে নেওয়ার কৌশলগত প্রচেষ্টার অংশ। এই যে বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টা, পতাকা উত্তোলনের বাইরেও আরেকটি বিষয় সবার নজরে আসে। সেটি হলো দীর্ঘ প্রায় 9 মাস পর জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগর সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সহ দুজনকে। গ্রেপ্তারের 1.5 বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। অনেক জায়গায় আওয়ামী লীগের এই তৎপরতার মুখে স্থানীয় ছাত্রদল বা বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বাধা, ভাঙচুর বা পুনরায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কেন্দ্রীয় পর্যায়ে বিএনপি শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি। বিষয়টিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি নতুন সরকারের নমনীয় মনোভাব বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। সরকার গঠনের পর বিএনপির একটি অংশ মনে করছে ইসলামী দলগুলোর উত্থান, বিশেষ করে জামাত ইসলামীকে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিকভাবে মাঠের বাইরে ঠেলে দেওয়া কৌশলগতভাবে সুবিধাজনক নাও হতে পারে। বিশেষ করে জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান প্রায় একই বিন্দুতে এসে ঠেকেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। বর্তমান সংসদে বিরোধী দলগুলোর সঙ্গে বিএনপির যে টানাপোড়েন তৈরি হয়েছে তার কেন্দ্রে রয়েছে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া ও জুলাই সনদের বাস্তবায়ন প্রশ্ন। সম্প্রতি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করেছে জামাত, এনসিপি সহ কয়েকটি বিরোধী দল। তাদের অভিযোগ, জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিক নয়। অন্যদিকে আওয়ামী লীগ ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। ফলে এই ইস্যুতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে নীরব সমঝোতার একটি ক্ষেত্র তৈরি হয়েছে, এমন ধারণা রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে। নির্বাচনের আগেও গণভোট ইস্যুতে আওয়ামী লীগ না ভোটের পক্ষে প্রচারণায় সক্রিয় ছিল। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি কোনো অবস্থান নেয়নি, তবু তৃণমূল পর্যায়ে অনেক নেতাকর্মী না ভোটের পক্ষে প্রচারণা চালান। সে সময় থেকেই দুই দলের মধ্যে দূরত্ব কিছুটা কমতে শুরু করে বলে মনে করেন বিশ্লেষকেরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ এখন সরাসরি বড় কর্মসূচির বদলে উপস্থিতি জানানোর কৌশল নিয়েছে। ছোট ছোট প্রতীকী কর্মসূচির মাধ্যমে তারা সংগঠনের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। একই সঙ্গে তারা দেখছে বিএনপির প্রতিক্রিয়া কতটা কঠোর বা সহনশীল হয়। এই প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে ভবিষ্যতের কৌশল। অন্যদিকে বিএনপির একটি অংশ মনে করছে বহুদলীয় গণতন্ত্রে একটি বড় দলকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রাখা দীর্ঘমেয়াদে রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে এবং এতে তৃতীয় শক্তি লাভবান হতে পারে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন। এই বক্তব্যকে রাজনৈতিক মহল কেবল ব্যক্তিগত মন্তব্য হিসেবে দেখছেন না, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তিনি সব সময় উন্মুক্ত। তিনি এমন একজন মানুষ যে সব সময় আলোচনায় বিশ্বাস করে, তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক, এটাই তার কৌশল। বিএনপির বিপুল বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে সমাধান হবে। সবশেষ গত ৮ই ফেব্রুয়ারি নতুন সরকারের মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে আওয়ামী লীগের বিষয়ে সরকার অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা তারা রাজনৈতিকভাবে পরে জানাবেন। এ নিয়ে সরকারে আলোচনার পরে জানানো হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে। এই ৩ সিটি কর্পোরেশন নির্বাচন শেষে পর্যায়ক্রমে বাকি ৯ সিটি কর্পোরেশন এবং পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। ২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ১২টি সিটি কর্পোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭ উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন। ইসি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা উঠেছিল। সে সময় ৩ বড় সিটি কর্পোরেশন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয়। পরে অবশ্য বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তির কারণে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্মতি দেয়নি সরকার। সরকারের বিরুদ্ধে সমালোচনা দানা বাঁধার আগেই নির্বাচনে ২/৩ জয়ের আমেজ টাটকা থাকতে থাকতে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনগুলো সেরে ফেলতে চায়। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। বিএনপির শীর্ষ নেতাদের কয়েকজন মনে করেন, এই স্থানীয় সরকার নির্বাচনগুলোর আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপিকে একটি সিদ্ধান্ত নিতে হবে। কারণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের একটি বড় অংশের ভোট বিএনপির বাক্সে পড়েছিল। ভোটার হিসেবে দেখা গেছে, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। বিষয়টিকে মাথায় রেখে স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকার আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায়। না হলে স্থানীয় সরকার নির্বাচনে একই ভোট ব্যাংক বিএনপির বিরুদ্ধে গেলে উল্টো ফল আসতে পারে। অন্যদিকে জামাতের নেতারা মনে করেন, অনেক এলাকায় যেখানে বিএনপির নেতারা আওয়ামী লীগের উপর নির্যাতন চালিয়েছিল, সেখানে আওয়ামী লীগ জামাতকে ভোট দিয়েছিল। আবার স্থানীয় সরকার নির্বাচনের আগে সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে জামাত ইসলামী বিরোধিতা করলেও সেটি হিতে বিপরীত হতে পারে। যদিও জামাতের জোটে থাকা এনসিপি মনে করে, বিএনপির গ্রিন সিগন্যাল থাকার কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা কার্যালয়গুলো খুলছে। দর্শক, ২০২৪ সালের ১২ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা ২ থেকে একটি আদেশ জারি করা হয়েছিল। ওই আদেশটি জারির জন্য সরকার এর আগে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনটি সংশোধন করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করে। ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮ ১ নম্বর ধারায় বলা হয়েছিল, এই আইনের উদ্দেশ্য পূরণ করবে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সাথে জড়িত আছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে। কোন দল বা দলের কার্যক্রমকে সরাসরি নিষিদ্ধ করার কোনো বিধান এই আইনে ছিল না। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তড়িঘড়ি করে ২০০৯ সালের আইনের সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে এই শব্দগুলোর পর সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে এমন শব্দগুলো যোগ করে নতুন অধ্যাদেশ জারি করে। আর তাতেই রাতারাতি নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগের কার্যক্রম। সরকারের সাথে সুর মিলিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রতীক স্থগিত করে। সরকারের সূত্রগুলো বলছে, এখন সরকারের মধ্যে আলোচনার বিষয় হলো, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে সেটি
কোন প্রক্রিয়া করা হবে। এখানে ৩টি প্রক্রিয়া নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রথমত, যেহেতু সরকার নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সে কারণে সরকার চাইলে এই আদেশ যে কোনো সময় প্রত্যাহার করতে পারে। তবে বিএনপি নীতি নির্ধারকদের কেউ কেউ মনে করেন এই সরাসরি সরকারি আদেশে প্রত্যাহারের চেয়ে অন্য কোনো প্রক্রিয়া হলে সেটি অনেক বেশি যুক্তিসঙ্গত হবে। সেক্ষেত্রে দ্বিতীয় প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ হলেও বেশ কৌশলী। যেহেতু অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাই সন্ত্রাস দমন অধ্যাদেশটি নতুন সংসদের প্রথম কার্যদিবস শুরু হলে পরবর্তী ৩০ দিনের মধ্যে সংসদে পাশ হতে হবে। বিএনপির শীর্ষ নেতারা মনে করেন এই পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে। অধ্যাপক ইউনূসের সরকার ক্ষমতায় ছিল ৫৫৯ দিন। এই কয়দিনে মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে তারা। আইন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালে ১৭টি, ২০২৫ সালে ৮০টি এবং ২০২৬ সালে ১৭ই ফেব্রুয়ারি আগ পর্যন্ত ৩৫টি অধ্যাদেশ জারি করে। এইসব অধ্যাদেশকে সংবিধান অনুযায়ী আইনে পরিণত করতে হলে বর্তমান সরকারকে দিনে গড়ে ৪.৫টি করে অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে হবে, যেটি কোনোভাবেই বাস্তব ভিত্তিক নয়। সংবিধানের ৯৩ অনুচ্ছেদে বলা আছে, অধ্যাদেশ জারি হওয়ার পর সংসদের প্রথম বৈঠকে এসব অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। রাষ্ট্রপতির জারি করা এসব অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে আইনে রূপান্তর করতে হবে। না হলে অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এমনিতে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সহ সব কাজের সঙ্গে বিএনপি পূর্ণ একমত ছিল না। ফলে সব অধ্যাদেশ আইনে রূপান্তর হবে কি না এ প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি নীতি নির্ধারকদের একটি অংশের মত হলো, সন্ত্রাস দমন আইনের মতো কালো আইনটি সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। বিএনপি এমন কালো অধ্যাদেশকে পাশ করে বিতর্কের জন্ম দিতে চায় না। জাতীয় সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, ২৬শে ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে। সেদিন শুরু হলে আগামী ২৮শে মার্চের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। এর মধ্যে যেগুলো আইনে পরিণত হবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা অকার্যকর হয়ে যাবে। ফলে সন্ত্রাস দমন অধ্যাদেশটি যদি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়, তখন এমনিতেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাটি অকার্যকর হয়ে যাবে। তাছাড়া কোনো অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রয়োজন হলে তার খসড়া মন্ত্রিসভায় ওঠাতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার হরে দরে এত অধ্যাদেশ করেছে, যেগুলো ১ মাসের মধ্যে ভেটিং করা প্রায় দুঃসাধ্য। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার ক্ষেত্রে তৃতীয় প্রক্রিয়াটি হলো উচ্চ আদালতের রায়। যদি কেউ অন্তর্বর্তী সরকার আদেশকে চ্যালেঞ্জ করে রিট করে, সেক্ষেত্রে আদালতের রায়ের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এক্ষেত্রে আদালত যদি সিদ্ধান্তটি সরকারের উপর ছেড়ে দেয়, তাহলে সরকারের জন্য আবারও বিষয়টি নতুন করে জটিলতা তৈরি করতে পারে। এদিকে আওয়ামী লীগের মাঠে অবস্থান এবং দলটি নিষেধাজ্ঞা তুলে নিলে কেমন প্রভাব হতে পারে তা জানাতে সরকার উচ্চ পর্যায় থেকে ২টি গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রকাশ্য সমঝোতা না থাকলেও আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি নীরব সমীকরণের আভাস মিলছে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও জাতীয় রাজনীতির পরবর্তী পদক্ষেপের উপর। তবে এটি নিশ্চিত হওয়া গেছে, স্থানীয় সরকার নির্বাচনের আগেই বিএনপি এ বিষয়ে সিদ্ধান্ত সেরে ফেলতে চায়। আওয়ামী লীগ যেভাবে অফিস খুলতেছে এবং কখনো বাধা দিচ্ছে, কখনো কখনো খুলে দিচ্ছে, এটা আওয়ামী লীগের দৈন্যতা নাকি অন্য কিছু? আসলে একটা রাজনৈতিক দল যখন বন্ধ থাকে, তাও সেটা যদি হয় বৃহত্তর একটি রাজনৈতিক দল, সেটা শুধু একটি দলের জন্য দৈন্যতা নয়, পুরো দেশের গণতান্ত্রিক দৈন্যতা হিসেবে আমি দেখব। ঠিক এইভাবে যদি বিএনপিও নিষিদ্ধ থাকতো, আমি এই কথাই বলতাম। আমি চাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, মানে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা চালু থাকবে। বিএনপিকে যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে, ঠিক এইভাবে যদি বিএনপিকেও নিষিদ্ধ করতো। অনেকে আমাকে ভিন্ন কথা বলে, আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, শেখ হাসিনার দালাল ইত্যাদি ইত্যাদি বাক্য বলে থাকে। তাদের কাছে সবিনয়ে বলতে চাই তাদের উদ্দেশ্যে, ঠিক এইভাবে যদি কখনো হওয়ার সম্ভাবনা বেশি, সমূহ সম্ভাবনা রয়েছে, বিএনপি বা ছাত্রদল নিষিদ্ধ যদি করে, সেদিন এইভাবেই প্রতিবাদ করব, যেটা আমি এখনো করে যাচ্ছি। আপনি যেটা বললেন, এই দৈন্যতা অবশ্যই আওয়ামী লীগের কিছুটা দৈন্যতাই, কিছুটা না, অনেক দৈন্যতা। কারণ যে দলটি স্বাধীনতার নেতৃত্ব দিল, সেই দলটি আজ নিষিদ্ধ। এটা যেমন এই তথাকথিত ইউনূস সরকারের এনজিও গ্রাম আদম ব্যাপারীর
সরকারের যেমন জুলুম ছিল কোনো সন্দেহ নাই, তেমনি এটা আওয়ামী লীগের জন্য ব্যর্থতাও। কারণ আওয়ামী লীগ এত বড় একটা দল, তাকে নিষিদ্ধ করার সাহস কিভাবে পায়? এই হিসেবে আপনি আওয়ামী লীগের জন্য এটা তার দীনতা, তার ব্যর্থতা আপনি এটা মনে করতে পারেন। এখন হয়তো কেউ কেউ বলবে, না ভাই, প্রচন্ড নির্যাতন অত্যাচার চালিয়েছে। হ্যাঁ, এটা তো আমরা অস্বীকার করছি না, কিন্তু আওয়ামী লীগ তো এত ছোট দল না যে তাকে অত্যাচার, নির্যাতন এবং মামলা করে নিষিদ্ধ করে ঠেকানো যাবে। এটা আওয়ামী লীগ মেনে নেওয়াটাও এটা একটা দৈন্যতা, এটা আমি মনে করি। আমি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়াটাকে আমি দৈন্যতা মনে করি না। কারণ তাকে কি বলে নিয়ে গেছে, হেলিকপ্টারে কি বলে তুলেছে, তাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলে কোথায় নিয়ে গেছে, এগুলো আমরা কিন্তু এখনো জানি না, এখনো কিন্তু সত্য উদ্ঘাটিত হয় নাই। কিন্তু একটা দল যখন নিষিদ্ধ হয়ে গেছে, প্রতিবাদ প্রতিরোধ আমরা যেরকম হওয়ার কথা সেরকম কিন্তু দেখি নাই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এশিয়া মহাদেশের প্রাচীন একটি দল এবং শক্তিশালী একটি দল। ছাত্রলীগ আরো পুরাতন, আরো শক্তিশালী দল। পিতা সন্তানকে জন্ম দেয়, ছাত্রলীগের বেলায় কিন্তু ইতিহাস ভিন্ন, আমরা সবাই জানি যে ছাত্রলীগ আওয়ামী লীগকে জন্ম দিয়েছে এবং এই ছাত্রলীগ আওয়ামী লীগ দুটোই আজকে নিষিদ্ধ। এটা অবশ্য হুমায়ুন আজাদের কথায় মিলে গেছে। ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে এই স্বাধীন বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়। তার কথাটা সত্য হয়ে গেছে। তার এই কথাটা তিনি যখন লিখেছিলেন, তিনি জীবিত ছিলেন। এই কথাটাকে কেন গুরুত্ব দেওয়া হয় নাই, কেন চর্চা করা হয় নাই, এটার দায় আমাদের সকলের, যারা মুক্তিযুদ্ধের পক্ষের। হয়তো আমরা তখন ভেবেছিলাম ডক্টর, ইভেন আমিও এটা প্রতিভা, আমি কিন্তু স্যারের সব কথা, আমি ডক্টর হুমায়ুন আজাদ স্যারের সব লেখার কথার বলার আমি অন্ধভক্ত ছিলাম। এই কথাটা আমি প্রতিবাদ করেছিলাম, স্যার এটা কি সম্ভব? তিনি হেসে এড়িয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে সময় কথা বলবে, এই ধরনের কিছু, আমার মনে পড়তেছে না কি বলেছিলেন। সম্ভবত তিনি তখন বলেছিলেন যে দেখতে পারবা, এরকম কিছু বলেছিলেন আমাদের। আমি এই কথা প্রতিবাদ করি, কিন্তু আজকে দেখেন একেবারে হুবহু মিলে গেছে। তো এটা আবার আওয়ামী লীগের দৈন্যতাও। আপনি যে কথাটা আমাকে বললেন, অবশ্যই এটা দৈন্যতা। কারণ একটা নির্যাতন নিপীড়ন করলে একটা রাজনৈতিক দল চুপচাপ থাকবে, চুপচাপ থাকাটাও তাদের দৈন্যতার মধ্যে আসে। আর আপনি যেটা বললেন, বর্তমান যেটা করতেছে, বিএনপি কোথাও খুলে দিচ্ছে অফিস, কোথাও আগুন জ্বালাচ্ছে, দুটোই করতেছে। আমি বলতে চাই যে যদি বিএনপির শুভবুদ্ধির উদয় হয়, তাহলে অবশ্যই আওয়ামী লীগের উপরে, ছাত্রলীগের উপরে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করবে। আর আমার মনে হয় এই মুহূর্তে আন্দোলন করার চাইতে আওয়ামী লীগের, আমার আমার ব্যক্তিগত মত, এই মুহূর্তে একটা মামলা করা উচিত, রিট করা উচিত যে আওয়ামী লীগ নিষিদ্ধ কি কারণে। কারণ এটা নির্বাহী আদেশের নিষিদ্ধতা, এটা টিকে না। আপনারাও যেটুকু জানেন আইন, আমিও যেটুকু বুঝি, আমি আইনের ছাত্র না, আইনের শিক্ষক না, কিন্তু যতটুকু আইন বুঝি, নির্বাহী আদেশের কোনো আদেশ নিষেধ কোনোটাই মানুষ মানতে বাধ্য নয়। কারণ এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এগুলো এলাও করবে না, এবং গণতন্ত্রে বাংলাদেশের সংবিধান এটাকে স্বীকৃতি দেয় না। আপনি কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগ তো দূরের কথা, আপনি ছাত্র দল, বিএনপিকে আপনি নিষিদ্ধ করতে পারেন না, জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না সংবিধান অনুযায়ী, কোনো আইনে আপনি পারবেন না। তাই আমি মনে করি তাদের এখন আইনের আশ্রয় নেওয়া উচিত। আর বাংলাদেশে